দেখো, আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে রেকটিফায়ার্স অ্যান্ড ফিল্টার্স। রেকটিফায়ার অ্যান্ড ফিল্টার্স। তো প্রথমে আমরা দেখব এই রেকটিফায়ার কি জিনিস। রেকটিফায়ার, it is an electrical device which converts an alternating current into direct current by allowing it to flow through it in one direction only। মানে রেকটিফায়ার হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যার মাধ্যমে অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করা যায়। এর কারণ হচ্ছে এই রেকটিফায়ার এটা কিন্তু এর মধ্যে দিয়ে যে কারেন্টের ফ্লো সেটাকে একটা দিকেই হতে দেয়। দেখো, এখানে একটা ছবি দেখাচ্ছি। আমরা অল্টারনেটিং কারেন্টকে এরকম একটা সাইনোসয়েড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এটা একটা অল্টারনেটিং কারেন্ট। এসি সাউন্ড আসছে না? হ্যাঁ স্যার আসছে। তোমার ইন্টারনেটের কিছু সমস্যা হয়েছে তাহলে। হ্যাঁ, দেখো, এটা হচ্ছে একটা অল্টারনেটিং কারেন্টের ওয়েভ ফর্ম। ঠিক আছে। আর ডাইরেক্ট অল্টারনেটিং কারেন্ট মানে কি, যেটা হচ্ছে দুটো হাফই থাকে। এই যে রেফারেন্স লাইনটা আমরা ড্র করেছি এটা হচ্ছে আমার রেফারেন্স লাইন, ঠিক আছে, টাইম। এবং এর ওপরে যেগুলো সেগুলো হচ্ছে আমরা পজিটিভ হাফ বলবো, এবং এই রেফারেন্স লাইনের নিচের গুলোকে আমরা নেগেটিভ হাফ বলবো। মানে এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, এটা রেফারেন্স লাইনের উপরেও থাকে নিচেও থাকে। ঠিক আছে। কিন্তু ডাইরেক্ট কারেন্ট যদি হয় সেটা কিন্তু অলওয়েজ তার একটা সার্টেন পোলারিটি থাকবে। আইদার এটা সবসময় পজিটিভই থাকবে, আইদার এটা সবসময় নেগেটিভই থাকবে, কিন্তু অলওয়েজ ওয়ান ডাইরেকশনাল। মানে এরকম নয় একবার পজিটিভ আবার একবার নেগেটিভ হবে, এরকম হলে তাকে আমরা এসি বলবো, অল্টারনেটিং কারেন্ট বলবো। কিন্তু এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে। এবং এই যে ডাইরেক্ট কারেন্ট যে সবসময় এরকম হবে তার কোনো মানে নেই। ডাইরেক্ট কারেন্ট মানে তার ভ্যালু চেঞ্জও হতে পারে, এরকমও হতে পারে। কিন্তু যদি এটা পজিটিভের দিকে থাকে, সবসময় যদি পজিটিভ থাকে, দেখো এটা হচ্ছে রেফারেন্স লাইন, রেফারেন্স লাইনের উপরে যদি থাকে তাহলে আমরা বলবো এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে। এবার হচ্ছে এই রেকটিফায়ার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা এরকম কি করে না, অল্টারনেটিং কারেন্ট এরকম ওয়েভ ফর্মকে একটা ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করে দেয়। এবং আমরা অল্টারনেটিং কারেন্টকে এরকম দেখিয়েছি, আমরা ডাইরেক্ট কারেন্টকে কিন্তু এরকমও দেখাতে পারি। ডাইরেক্ট কারেন্ট যে সবসময় এরকম স্ট্রেট লাইন হবে তার কোনো মানে নেই। আমরা ধরো এরকম দেখালাম, এরকম একটা ওয়েভ ফর্ম দেখালাম, এটাও কিন্তু একটা ডাইরেক্ট কারেন্ট। আবার ধরো আমরা শুধু একটা হাফ দেখালাম, তারপরে একটা হাফ বাদ দিলাম, আবার একটা হাফ আমরা ওয়েভ ফর্ম দেখালাম, এটাও কিন্তু একটা ডাইরেক্ট কারেন্ট। কিন্তু যদি এই ধরো একবার পজিটিভ হয় আর একবার নেগেটিভ হয়, এরকম যদি থাকে তাহলে হচ্ছে সেটা অল্টারনেটিং কারেন্ট। বাকি এগুলো সবই হচ্ছে আমার ডাইরেক্ট কারেন্ট। এবার আমরা দেখবো এই যে রেকটিফায়ার, এটার প্রয়োজনীয়তাটা কি, আর আমরা ডাইরেক্ট কারেন্টে কেন কনভার্ট করব। ফর ইকোনমিক রিজনস দ্য পাওয়ার জেনারেশন অ্যান্ড ট্রান্সমিশন ইজ ডান থ্রু এসি অ্যান্ড দাস দ্য ইলেকট্রিক পাওয়ার অ্যাভেলেবল টু দ্য কনজিউমার্স প্রেমিসেস ইজ ইউজুয়ালি অ্যান এসি সাপ্লাই। মানে যেহেতু পাওয়ার জেনারেশন যেটা হয় পাওয়ার প্ল্যান্টে, এবং সেই জেনারেটেড হওয়া পাওয়ারটা যখন ট্রান্সমিশন করে নিয়ে আসা হয় আমাদের ঘরে ঘরে বা ডিস্ট্রিবিউট করা হয় ঘরে ঘরে, তখন সেটা কিন্তু এসিতে করা হয়, অল্টারনেটিং কারেন্টই করা হয়। ঠিক আছে। এবার হচ্ছে পাওয়ার সাপ্লাই ভ্যারিজ সাইনোসয়েডালি অ্যান্ড ইট হ্যাজ এ ফ্রিকোয়েন্সি অফ 50 হার্জ ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে যে পাওয়ার সাপ্লাই আছে তার ফ্রিকোয়েন্সি 50 হার্জ। দ্য এসি পাওয়ার ইজ ইউটিলাইজড ফর ভেরিয়াস পারপাস সাচ অ্যাজ লাইটিং, হিটিং, ড্রাইভিং ইলেকট্রিক্যাল মোটরস এটসেট্রা। মানে এই যে এসি পাওয়ার আমাদের কাছে আসছে, এই এসি পাওয়ারের মাধ্যমে আমরা সবকিছু কাজই করে থাকি। যেরকম ধরো আমরা লাইটিং এর পারপাসে অথবা হিটিং এর পারপাসে ব্যবহার করি, বা ইলেকট্রিক মোটর চালানোর জন্য আমরা এসি পাওয়ার ব্যবহার করি। কিন্তু however there are several applications such as electronic circuits which requires ডিসি পাওয়ার for their running। কিন্তু ইলেকট্রনিক সার্কিট যেগুলো আছে সেগুলোকে অপারেট করানোর জন্য আমাদের এসি পাওয়ার হলে চলবে না, আমাদের সেখানে ডিসি পাওয়ার লাগবে। তো in case of such requirements of DC power, the mains AC power supply needs to be rectified to convert it into DC power. For such cases, rectifiers are required. মানে এই যে আমাদের অল্টারনেটিং কারেন্ট বাড়িতে আসছে, আমাদের বাড়িতে যদি কোনো ইলেকট্রনিক সার্কিট আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা কিভাবে করব? আমরা কি বাড়িতে আবার আলাদা একটা ডিসি পাওয়ার সাপ্লাই নেব? তা কিন্তু নেব না। তার পরিবর্তে ইলেকট্রনিক সার্কিটে যে আমাদের ডিসি পাওয়ারের দরকার, সেটা আমরা আমাদের বাড়িতে যে অল্টারনেটিং পাওয়ার সাপ্লাইটা আসছে, যেটা এরকম দেখতে হয়, যেটা সাইনোসয়েডালি ভ্যারিং এবং তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, সেটাকে আমরা
কিসে কনভার্ট করে নেবো, সেটাকেই আমরা ডিসি পাওয়ারে কনভার্ট করে নেবো। ঠিক আছে, সেটাকেই আমরা ডিসি পাওয়ারে কনভার্ট করে নেব। এই কনভার্ট করবোটা কিভাবে করব, আমরা রেকটিফায়ারের মাধ্যমে। ঠিক আছে, এবারে আমরা রেকটিফায়ারের বিভিন্ন ধরনের টাইপ সম্পর্কে জানবো, রেকটিফায়ার কি কি ধরনের হয় এবং সেই রেকটিফায়ারগুলি কিভাবে কাজ করে সেটা আমরা দেখে নেব। তো দেখো, প্রথমে আমরা আসবো যে টাইপস অফ রেকটিফায়ার। রেকটিফায়ার প্রধানত দু ধরনের হয়, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। কোনটা কি জিনিস আমি এক্সপ্লেন করছি পরে। ঠিক আছে, এবার এই যে ফুল ওয়েভ রেকটিফায়ার, এটাকে আবার দু ধরনের ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার আর একটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এই দু ধরনের ফুল ওয়েভ রেকটিফায়ার হতে পারে। তো প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার সম্পর্কে। তো দেখো, হাফ ওয়েভ রেকটিফায়ার এটা হচ্ছে এমন একটা রেকটিফায়ার যেটা কেবলমাত্র কি করে, একটা হাফ সাইকেলকে এর মধ্যে দিয়ে অ্যালাউ করে, কিন্তু আরেকটা হাফ সাইকেলকে অ্যালাউ করে না। দেখো, এ হাফ ওয়েভ রেকটিফায়ার ইজ এ টাইপ অফ রেকটিফায়ার হুইচ অ্যালাউ অনলি হাফ সাইকেল। হাফ সাইকেলটা আইদার পজিটিভ হাফ সাইকেল অর নেগেটিভ হাফ সাইকেল, এটা যে কোনো একটা হাফ সাইকেলই হতে পারে, অফ দ্য ইনপুট এসি পাওয়ার সাপ্লাই বা ইনপুট এসি সিগন্যাল টু পাস থ্রু ইট। মানে এই যে হাফ ওয়েভ রেকটিফায়ার, এটা হচ্ছে এমন এক ধরনের রেকটিফায়ার যার মধ্যে যদি আমরা এসি সিগন্যাল, এরকম একটা অল্টারনেটিং কারেন্ট সিগন্যাল আমরা প্রোভাইড করি ইনপুটে, এর আউটপুটে আমরা কি দেখতে পাবো, কেবলমাত্র একটা হাফ সাইকেলই পাস করবে। মানে হতে পারে শুধুমাত্র এই পজিটিভ হাফ সাইকেলটাই পাস করে গেল, যেরকম এখানে ছবিতে দেখানো হয়েছে। দেখো, এটা হচ্ছে একটা রেকটিফায়ারের সার্কিট। ঠিক আছে, এই ভেতরটা হচ্ছে রেকটিফায়ারের সার্কিট। এখানে আমরা ইনপুটে এসি পাওয়ার সাপ্লাই হিসাবে এই যে নীল রঙের যে ওয়েভ ফর্ম আছে এটা দিয়েছি। আউটপুটে আমরা কেমন পাচ্ছি, এই যে আরেকটা নীল রঙের ওয়েভ ফর্ম দেখতে পাচ্ছ, এইটা আমরা আউটপুটে পাচ্ছি। মানে দেখো, এই পজিটিভ যখন আছে তখন আমরা আউটপুটটা পাচ্ছি, কিন্তু যখন এটা নেগেটিভ ছিল, যখন এইটা, তখন আমরা জিরো পাচ্ছি। আমরা কিন্তু আউটপুটে নেগেটিভ পাচ্ছি না, আমরা জিরো পাচ্ছি। মানে আউটপুটের যে ভ্যালুটা ওয়েভ ফর্মের, দেখো আইদার এটা পজিটিভ অর জিরো, কিন্তু কখনোই নেগেটিভ কিন্তু নয়, নো নেগেটিভ হাফ সাইকেল। তার মানে এটা কি করলো, এটা হচ্ছে আমার অল্টারনেটিং কারেন্ট ছিল, সেটাকে কনভার্ট করে ডাইরেক্ট কারেন্টে পরিণত করলো। কে করলো, হাফ ওয়েভ রেকটিফায়ার করলো। এবারে আমরা দেখে নেবো এই হাফ ওয়েভ রেকটিফায়ারের মধ্যে সার্কিটে কি কি পার্টস আছে। ঠিক আছে, দেখো হাফ ওয়েভ হ্যাঁ বলো। স্যার তার মানে এটা আইদার নেগেটিভ হতে পারে, জিরো বা তার নেগেটিভ হতে পারে, তাই তো? যে কোনো একটা না, আউটপুট আসবে আইদার তো? আইদার পজিটিভ হতে পারে অর নেগেটিভ হতে পারে। ঠিক আছে, আইদার হ্যাঁ, এটা যেমন পজিটিভ এসছে বা জিরো হতে পারে, সেমনি ওটা যদি নেগেটিভ বা নেগেটিভ, হ্যাঁ নেগেটিভ অথবা জিরো হবে সেক্ষেত্রে। হ্যাঁ ওটাই, ওকে। ঠিক আছে, এবার হচ্ছে দেখো, হাফ ওয়েভ রেকটিফায়ার ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ রেকটিফায়ার। মানে এটা হচ্ছে সব থেকে সিম্পল, এর থেকে সিম্পল আর রেকটিফায়ার হয় না। ঠিক আছে, উই জাস্ট নিড ওয়ান সিঙ্গেল ডায়োড টু কনস্ট্রাক্ট দ্য হাফ ওয়েভ রেকটিফায়ার। একটা হাফ ওয়েভ রেকটিফায়ার বানাতে গেলে কেবলমাত্র আমাদের একটা সিঙ্গেল ডায়োডেরই দরকার হয়, আর বিশেষ কিছুর প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, তো এবার আমরা দেখে নেবো হাফ ওয়েভ রেকটিফায়ারের সার্কিটে কি কি পার্টস আছে। ঠিক আছে, তো দেখো, আমরা কিন্তু এখানে একটা ডায়োড ব্যবহার করেছি। এই যে ডায়োডটা দেখতে পাচ্ছ, ডায়োডের সিম্বল, এটা নর্মাল যে আমরা পিএন জাংশন ডায়োড যেটা পড়েছিলাম সেই ডায়োডই এখানে ব্যবহার করা হয়েছে, অর্ডিনারি পিএন জাংশন ডায়োড। ঠিক আছে, এবার হচ্ছে এর মধ্যে আরো কিছু তো এক্সট্রা পার্ট আছে, শুধু ডায়োড তো লাগানো নেই। শুধু ডায়োড হলেই চলতো, কিন্তু তার সঙ্গে এটা কি লাগানো আছে, এটা একটা এসি সাপ্লাই ইনপুট। এটা তো ইনপুট, ঠিক আছে, এখানে না হয় তোমরা এসি পাওয়ারটা দিলে, ওয়েভ ফর্মটাকে লাগালে, কিন্তু এইটা কি, এই যে আমার যে একটা এই যে জিনিসটা, এটা কি, এখানে ধরো একটা কয়েল আছে, এইদিকে আর একটা কয়েল আছে। এই জিনিসটা কিন্তু আমি আগের যে ইলেকট্রিক্যাল টেকনোলজি সেখানে বলেছিলাম, এটা হচ্ছে একটা ট্রান্সফরমার। ঠিক আছে, একটা ট্রান্সফরমারকে আমরা এরকম সিম্বল দিয়ে দেখাই। মানে ট্রান্সফরমার হচ্ছে এমন একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যার মধ্যে আমরা একটা ভোল্টেজ লেভেল যদি প্রোভাইড করি, আউটপুটে কিন্তু আমরা ভোল্টেজ লেভেলটাকে আইদার স্টেপ ডাউন করতে পারি আর স্টেপ আপ করতে পারি। মানে ধরো এখানে জেনারেলি এটা স্টেপ ডাউনই হবে। ধরো এখানে ইনপুট পাওয়ার সাপ্লাই যেটা আমরা দেবো 230 ভোল্টের দেবো। ঠিক আছে, এবার এই 230 ভোল্ট যদি আমরা ডাইরেক্টলি ডায়োডকে দিয়ে দিতাম, ডায়োডটা খারাপ হয়ে যেত। কারণ কি, ডায়োডের একটা ক্যাপাসিটি আছে, ডায়োড তো একটা ছোট একটা ইলেকট্রনিক ডিভাইস, একে 230 ভোল্ট দিলে এটা চলবে না। ঠিক আছে, এর একটা ভোল্টেজ ম্যাক্সিমাম ক্যাপাসিটি বা ভোল্টেজের একটা লিমিট আছে, তার থেকে বেশি এসি ভোল্টেজও আমরা একে দিতে পারি না। তো সেই কারণে কি করা হচ্ছে, এখানে একটা একটা ট্রান্সফরমার ইউজ করা হচ্ছে, যার মাধ্যমে কি হচ্ছে, যে এসি পাওয়ার সাপ্লাইটা আসছে ওটাকে স্টেপ ডাউন করে দিচ্ছে, স্টেপ ডাউন করে ভোল্টেজটাকে কমিয়ে দিচ্ছে। সেই কম ভোল্টেজটাকে আমরা কি করছি, মানে এখানেও আমরা কিন্তু এসি পাবো। এই যে ট্রান্সফরমারের ইনপুটে যদি আমরা এসি দিই, আউটপুটেও কিন্তু এসি পাবো। ট্রান্সফরমারে কি হয়,
ফ্রিকোয়েন্সির কিন্তু কোনো পরিবর্তন হয় না। এটা আমি আরেকবার বলে দিই, ধরো এটা একটা ট্রান্সফরমার, ঠিক আছে, আমরা ট্রান্সফরমারের ইনপুটে এরকম একটা ভোল্টেজ লেভেল দিয়ে দিলাম, ইনপুট ভোল্টেজ, এটাকে আমরা সাপোজ বলছি এটা হলো ভি ইন, ঠিক আছে, এটা হলো সাপোজ আমার ভি ইন। এবার হচ্ছে ট্রান্সফরমারে যদি আমরা আউটপুট ভোল্টেজটা দেখি না, যদি এটা স্টেপ ডাউন হয় তাহলে এর কিন্তু ফ্রিকোয়েন্সিটা কিন্তু অপরিবর্তিত থাকবে। মানে এই যে টাইম পিরিয়ডটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, এটা হচ্ছে হাফ হাফ সাইকেল, এটা হচ্ছে ফুল সাইকেল, ঠিক আছে। এবার যদি আমরা এর ওয়েভ ফর্মটা ড্র করি ট্রান্সফরমারের আউটপুটের, তাহলে হয়তো ভোল্টেজের যে ম্যাগনিটিউড সেইটা কমে গেল, ভোল্টেজের যে ম্যাগনিটিউড সেটা কমে গেল, কিন্তু ওয়েভ ফর্মটা কিন্তু একই থাকলো। মানে এটাও সাইনোসয়েড ছিল, এটাও সাইনোসয়েডও থাকবে, এটাও হচ্ছে ভি আউট, মানে ট্রান্সফরমারের এটা হচ্ছে আউটপুট, দুটোই আমার সাইনোসয়েডই থাকবে, দুটোরই ফ্রিকোয়েন্সিও সেম থাকবে। কিন্তু কি হলো, যেহেতু এটা স্টেপ ডাউন, এই যে ম্যাগনিটিউড এই যে এতটা বেশি ছিল, এটা কিন্তু এর ক্ষেত্রে যে ম্যাগনিটিউড সেটা অনেকটা কমে গেল, এটাই হলো, আর কিছু হলো না। তার মানে এখানে যদি আমরা এসি দিই, আউটপুটেও এসি পাবো, কিন্তু তার ভ্যালুটা কমে যাবে, ম্যাগনিটিউডটা কমে যাবে। সেইটাকে আমরা কোথায় দিচ্ছি, একটা ডায়োডের মধ্যে দিচ্ছি। এবং ডায়োডের আউটপুটের সঙ্গে আবার দেখো একটা রেজিস্টার লাগানো আছে, একটা রেজিস্টার, তার নাম কি, তার নাম হচ্ছে আর এল। আর এল এই কথাটার মানে হচ্ছে লোড রেজিস্টার, ঠিক আছে, যেহেতু এটা লোড রেজিস্টার তার জন্য একে আর সাফিক্স এল এই দিয়ে ডিনোট করা হয়েছে, ঠিক আছে। এবার আমরা দেখবো যে এটা কিভাবে কাজ করছে, এর মধ্যে কি কি পার্টস আছে আমরা এখানে দেখে নিচ্ছি। এই যে এসি সোর্স, এটা ফার্স্টেই বলা হলো, এসি সোর্সটা তো আমার যেটা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আছে। ট্রান্সফরমারটা কি কাজ করে সেটা আমি আগেই বললাম, ট্রান্সফরমারটা ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে দিচ্ছে। এবার হচ্ছে এই ডায়োড, ডায়োডের কাজ কি, ডায়োড তো আমরা আগেই পড়েছি, এটা হচ্ছে একটা অর্ডিনারি পিএন জাংশন ডায়োড। এর কাজ হচ্ছে দেখো, ডায়োড ইজ এ টু টার্মিনাল ডিভাইস দ্যাট অ্যালাউজ ইলেকট্রিক কারেন্ট ইন ওয়ান ডাইরেকশন when ডায়োড ইজ ফরওয়ার্ড বায়াস। মানে ডায়োড যখন ফরওয়ার্ড বায়াস হয় তখনই কিন্তু ডায়োডের মধ্যে কারেন্ট ফ্লো করবে। ডায়োড যদি রিভার্স বায়াস থাকে, ডায়োডের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। কারেন্ট ফ্লো করবে সেটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারের জন্য খুব সামান্য কারেন্ট, কিন্তু সেটাকে আমরা কনসিডার করবো না এখানে, ঠিক আছে। অ্যান্ড ব্লকস দ্য কারেন্ট ইন দ্য আদার ডাইরেকশন হোয়েন দ্য ডায়োড ইজ রিভার্স বায়াস। এই যে রিভার্স বায়াস কন্ডিশনে যে কারেন্টটা এটা ক্যারি করবে সেটাকে খুব নগণ্য ধরা হবে, এবং এটাকে এখানে বলা হচ্ছে ব্লকস দ্য কারেন্ট ইন দ্য অ্যানাদার ডাইরেকশন, ঠিক আছে। এবার হচ্ছে এই রেজিস্টার যেটা লাগানো আছে এখানে দেখতে পাচ্ছ, এই আরএল একটা রেজিস্টার লাগানো আছে, সেটার কাজ কি এখানে বলা হচ্ছে, এ রেজিস্টার ইজ অ্যান ইলেকট্রনিক কম্পোনেন্ট দ্যাট রেস্ট্রিক্টস দ্য ফ্লো অফ কারেন্ট ফ্লো ইন এ সার্টেন লেভেল। রেজিস্টার হচ্ছে কারেন্ট ফ্লোকে একটা সার্টেন লেভেলে রেস্ট্রিক্ট করবে। রেজিস্টার যদি না লাগায় কারেন্টটা অ্যাব্রাপ্টলি বেড়ে যেতে পারে, প্রচুর বেড়ে যেতে পারে। And in the half wave rectifier circuit, the resistor is considered as a load resistor and output voltage is calculated by the voltage across the resistor. মানে যখন এর মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হবে তখন কি হবে, সেই কারেন্টটা তো আমার এই ডায়োড, এই কারেন্ট যখন ডায়োডের মধ্যে দিয়ে এলো সেটা তো আমার অ্যাকচুয়ালি কোথা দিয়ে ফ্লো হবে, এই আরএল এর মধ্যে দিয়েই ফ্লো হবে, লোড রেজিস্টারের মধ্যে দিয়েই ফ্লো হবে। এবং যখন এর মধ্যে কারেন্ট ফ্লো হবে এর মধ্যে একটা ভোল্টেজের ড্রপ হবে, এদিকটা সাপোজ পজিটিভ হবে, এদিকটা আমার নেগেটিভ হবে। এবং ভোল্টেজের ড্রপ যদি হয় তাহলে এই যে কারেন্ট ইনটু এই যে রেজিস্ট্যান্সের ভ্যালু, এই দুটোকে আমরা যদি গুণ করি তাহলেই আমরা এখানে ভোল্টেজের ভ্যালুটা পেয়ে যাবো, আউটপুট ভোল্টেজের ভ্যালু আমরা এখানে পেয়ে যাবো। এবারে আমরা দেখবো যে অপারেশন অফ দ্য হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট, অপারেশনটা কিভাবে হচ্ছে। তো প্রথমে দেখো, দ্য এসি ভোল্টেজ অ্যাক্রস দ্য সেকেন্ডারি অফ দ্য ট্রান্সফরমার ওয়াইন্ডিং হবে, ঠিক আছে, এটা ভুল হয়েছে, এটা ট্রান্সফরমার ওয়াইন্ডিং হবে। সেকেন্ডারি অফ দ্য ট্রান্সফরমার ওয়াইন্ডিং অফ দ্য মানে সেকেন্ডারি অফ দ্য ট্রান্সফরমার, ঠিক আছে, এখানে দুবার লেখা হয়ে গেছে। অ্যাক্রস দ্য সেকেন্ডারি অফ দ্য ট্রান্সফরমার অল্টার্স ইটস পোলারিটি ইন every half cycle. The AC voltage across the secondary of the transformer alters its polarity in every half cycle. এটা তো ঠিকই, মানে যখন আমরা ট্রান্সফরমারের এসি ভোল্টেজ দিচ্ছি, এসি ভোল্টেজ যখনই আমরা ট্রান্সফরমারের মধ্যে দিচ্ছি, এটা তো আমার ইনপুট এসি, ইনপুট এসির এই যে জিনিসটা এখান থেকে এই এতটা পর্যন্ত যে অংশ, এই অংশটাকে আমরা বলবো একটা ফুল সাইকেল। এখান থেকে এই এতটা, এটা হচ্ছে একটা ফুল সাইকেল। তাহলে এখান থেকে এইটুকু অংশটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হাফ সাইকেল। এবং একইভাবে এইখান থেকে যদি আমরা দেখি এইটুকু পর্যন্ত, এটুকুকেও আমরা বলবো একটা হাফ সাইকেল। তো ট্রান্সফরমারের সেকেন্ডারিতে আমরা এইটা পাচ্ছি, ভি আউটটা পাচ্ছি। এই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে আমরা যে জিনিসটা পাচ্ছি, ওয়েভ ফর্ম যেটা পাচ্ছি, সেটা কি করছে, প্রত্যেক হাফ সাইকেলে তার
যে ডাইরেকশন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই হাফ সাইকেলে এটা পজিটিভ ছিল এবং পরবর্তী হাফ সাইকেলে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। মানে ইন এভরি হাফ সাইকেল দ্য পোলারিটি অফ দ্য ভোল্টেজ উইল চেঞ্জ। এবার দেখো, হোয়েন লো এসি ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড টু দ্য ডায়োড, লো এসি ভোল্টেজটা কোথা থেকে পেলো? ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে পেলো। কারণ ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যে ভোল্টেজটা হলো সেটা তো কমে গেছে, তার ম্যাগনিটিউডটা কমে গেছে, তার মানে এখানে লো এসি ভোল্টেজ পাওয়া গেছে। এই যে লো এসি ভোল্টেজ যখন আমরা এটাকে ডায়োডে দিচ্ছি তখন কি হচ্ছে দেখো, when the low AC voltage is supplied to the diode during the positive half cycle of the signal, the end A of the transformer secondary winding is at more potential than the end B। মানে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা এটাকে এন্ড এ বলছি, এটাকে আমরা ট্রান্সফরমার ওয়াইন্ডিং এর এন্ড এ বলছি, আর এটাকে আমরা এন্ড বি বলছি। ওয়াইন্ডিং এ তো দুটো এন্ড আছে, আমি এখানে একটা ভালো করে ড্র করে নিই। এটা হচ্ছে এন্ড এ, এটা হলো ট্রান্সফরমারের এন্ড বি। তো দেখো, যখন আমরা এখানে একটা ভোল্টেজ সিগন্যাল, এরকম এসি সিগন্যাল এখানে দিচ্ছি, এসি সিগন্যাল যখন দিচ্ছি ট্রান্সফরমারের সেকেন্ডারিতেও একটা এসি সিগন্যালই পাচ্ছি, এটারও অ্যাম্প্লিটিউডটা খালি কমে যাচ্ছে, আর কিছু কমছে না, কিন্তু এখানে আমরা এরকম পাচ্ছি। এবার যখন এই যে পজিটিভ হাফ সাইকেল, মানে এইখান থেকে এই যে পজিটিভ হাফ সাইকেল, তার মধ্যে আমরা কি বলতে পারি, পজিটিভ হাফ সাইকেলের মধ্যে এই দিকটা আমার পজিটিভ থাকবে এবং এই দিকটা আমার নেগেটিভ থাকবে। এ এন যেটা আছে, যে দিকটা আমার এ আছে, এর দিকটা আমার পজিটিভ আর বি এর দিকটা আমার নেগেটিভ। এটা কখন হচ্ছে? এই পজিটিভ হাফ সাইকেল, মানে এইখান থেকে এইটুকুর মধ্যে। আবার যখন নেগেটিভ হাফ সাইকেল হবে তখন কিন্তু ঘটনাটা উল্টে যাবে। তখন কি হবে? তখন আমার এ এর দিকে নেগেটিভ হয়ে যাবে আর তখন বি এর দিকে পজিটিভ হয়ে যাবে। কখন হবে? সেটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে হবে। কিন্তু পজিটিভ হাফ সাইকেলে এ দিকটা পজিটিভ, মানে এইখানে পজিটিভ আর এদিকটা নেগেটিভ। এবার দেখো, যখন পজিটিভ হাফ সাইকেলের কথা আমরা বলবো, পজিটিভ হাফ সাইকেলের কথা যখন আমরা বলবো, সেই সময় এই দিকটা পজিটিভ আর এই দিকটা নেগেটিভ। তার মানে কি, ডায়োডের এই যে পিএন জাংশন ডায়োডটা আছে, ডায়োডের এটা কোন সাইড? এটা হচ্ছে আমার পি সাইড। আর এদিকটা আমার কোন সাইড? এদিকটা হচ্ছে আমার এন সাইড। এই যে দাঁড় মানে একটা বার দিয়ে দেখানো আছে, এটা হচ্ছে আমার এন সাইড। তার মানে কি, যখন পজিটিভ হাফ সাইকেল আসছে তখন আমার পি সাইডটা পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেক্টেড, আর যে এন সাইড যেটা আছে এটা হচ্ছে নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেক্টেড। তার মানে আমরা বলতে পারি এই যে ডায়োডটা, এই ডায়োডটা কি কন্ডিশনে আছে? এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আছে। বুঝতে পারছো ব্যাপারটা? যখন আমার পজিটিভ হাফ সাইকেল হচ্ছে তখন আমার এই দিকটা পজিটিভ, এই উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ। তার মানে কি, ডায়োডের যে পি সাইডে আমার পজিটিভ ভোল্টেজ পড়ছে, আর এই যে এন সাইডে আমার নেগেটিভ ভোল্টেজ পড়ছে। এর অর্থ হচ্ছে এই যে ডায়োডটা, পিএন জাংশন ডায়োড, এই ডায়োডটা আমার ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আছে। এবং ডায়োড যখন ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকে তখন কি করে? তার মধ্যে দিয়ে সহজেই কারেন্টকে ফ্লো হতে দেয়। তার মানে কি হচ্ছে, পজিটিভ হাফ সাইকেলের সময় তখন যে ভোল্টেজটা সেটা আমার ইজিলি আউটপুটে চলে আসবে, পজিটিভ হাফ সাইকেলের আউটপুটটা আমরা পেয়ে যাব, এরকম পেয়ে যাব। কিন্তু যে এসি সিগন্যালটা আমরা দিয়েছি, এসি সিগন্যালটা তো প্রত্যেক হাফ সাইকেলে তার পোলারিটি চেঞ্জ করে দেয়। মানে প্রথম হাফ সাইকেলে পজিটিভ ছিল, পরবর্তী হাফ সাইকেলে এটা নেগেটিভ হলো, এবং যখন এটা নেগেটিভ হয়ে গেল তখন কি হলো দেখো, যখন এটা নেগেটিভ হয়ে গেল তখন কিন্তু আর এটা পজিটিভ থাকলো না এবং এটা নেগেটিভ থাকলো না, তখন কিন্তু ব্যাপারটা উল্টে গেল। তখন কি হলো? তখন হচ্ছে আমার এই দিকটা হয়ে গেল আমাদের পজিটিভ আর এই দিকটা হয়ে গেল আমার নেগেটিভ, উপরের দিকটা হয়ে গেল নেগেটিভ। এবং তাই যদি হয় তার মানে নেগেটিভ টার্মিনাল ইট ইজ কানেক্টেড টু দ্য পি সাইড অফ দ্য পিএন জাংশন ডায়োড, পি এর সঙ্গে নেগেটিভ আর এন এর সঙ্গে পজিটিভ টার্মিনাল। তার মানে এটা কি হলো? তার মানে হচ্ছে এই যে ডায়োডটা তখন রিভার্স বায়াস কন্ডিশনে চলে এলো। এবং ডায়োড যদি রিভার্স বায়াস কন্ডিশনে থাকে, ডায়োড তার মধ্যে কোনো কারেন্ট ফ্লো করতে দেবে না। তার মানে এই যে হাফ সাইকেল, মানে এইখান থেকে এইটুকু অংশ, এই যে অংশটুকু, এই অংশটুকুর জন্য আমরা আউটপুটে কিন্তু কোনো আউটপুট পাবো না। এখানে আমরা আউটপুটে কোনো ওয়েভ ফর্মই পাবো না, কারণ এখান দিয়ে তো ভোল্টেজ যেতেই পারছে না।
আবার যখন আমরা পরবর্তী হাফ সাইকেল দেখব, মানে এই সিগন্যালটা তো এখানেই শেষ হয়ে যাচ্ছে না, এটা তো চলতে থাকছে, মানে এটা তো এর পরেও একটা হাফ সাইকেল এরকম আসবে, এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। যখন আবার পরবর্তী হাফ সাইকেল আসবে, মানে এইটা যখন আবার পজিটিভ হবে, তখন আবার এদিকটা আবার পজিটিভ হলো আর এই দিকটা আবার নেগেটিভ হলো, তখন আবার ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে, মানে তখন আবার পি এর দিকটা পজিটিভের সঙ্গে যুক্ত হবে, এন সাইডটা নেগেটিভের সঙ্গে যুক্ত হবে, তখন আবার ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে, মানে আবার একটা হাফ সাইকেল পরে আবার একটা আমরা এরকম ওয়েভ ফর্ম পেয়ে যাব। মানে একটা হাফ সাইকেল আমরা ওয়েভ ফর্ম পাবো, একটা হাফ সাইকেল আমরা ওয়েভ ফর্ম পাবো না, আবার একটা হাফ সাইকেল ওয়েভ ফর্ম পাবো, আবার পরবর্তী হাফ সাইকেলটা আমরা ওয়েভ ফর্ম পাবো না, এরকম ভাবে ওয়েভ মানে আউটপুটটা আমরা পেতে থাকবো। এবং যে আউটপুটটা আমরা পাবো সেই আউটপুট কারেন্টটা, এটা যদি আমরা আউটপুট কারেন্ট হিসাবে বলি, আউটপুট কারেন্টটা কোথা দিয়ে ফ্লো করবে, এর মধ্যে দিয়ে ফ্লো করবে, তো এই রেজিস্টারের মধ্যে দিয়ে ফ্লো করবে, এটা হচ্ছে সাপোজ আরএল, ঠিক আছে, রেজিস্টারের মধ্যে দিয়ে ফ্লো করবে। এবং যখনই আমার এখানে কারেন্ট থাকবে, এটা যদি আমার কারেন্টের ওয়েভ ফর্ম হয়, তাহলে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স মানে আমরা ভোল্টেজও একটা পাবো, ভোল্টেজটাও আমরা প্রথম একটা হাফ সাইকেল পাবো। যখন আমার জিরো হচ্ছে কারেন্ট, জিরোর সঙ্গে আরএল কে গুণ করলে জিরোই থাকবে, মানে এখানে কোনো ওয়েভ ফর্ম পাবো না। আবার যখন কারেন্টের একটা ভ্যালু পাচ্ছি, সেই কারেন্টের সঙ্গে রেজিস্ট্যান্স গুণ করে আবার একটা আমরা ভোল্টেজ পাচ্ছি, মানে ভোল্টেজের ওয়েভ ফর্মটা যেটা আমরা আলটিমেটলি এখানে পাবো ভি জিরো যদি আমরা সেটাকে বলি, এখান থেকে এইটুকুর মধ্যে যে ওয়েভ ফর্মটা আমরা পাবো সেটা যদি আমরা ভি জিরো বা ভি ও বলি, তাহলে এরকম একটা ওয়েভ ফর্ম, যেটা একটা হাফ সাইকেল থাকবে, আবার জিরো থাকবে, আবার একটা হাফ সাইকেল থাকবে, এরকম দেখতে লাগবে। তো সেটাই এখানে এক্সপ্লেন করা হয়েছে যে দেখো, ডিউরিং দ্য পজিটিভ হাফ সাইকেল of the signal, the end A of the transformer secondary winding is at more potential than at end B। মানে যখন পজিটিভ হাফ সাইকেল, তখন এই A এন্ডটা, যেটা A এন্ড আছে, A এন্ড যেটা, দ্যাট ইজ অ্যাট মোর পোটেনশিয়াল দ্যান অ্যাট এন্ড বি, বি এন্ডের তুলনায় বেশি পোটেনশিয়ালে থাকবে, ঠিক আছে। অ্যান্ড সো দ্য ডায়োড ইজ ফরওয়ার্ড বায়াসড অ্যান্ড অলসো ইলেকট্রিক কারেন্ট উইল ফ্লো থ্রু ইট, ঠিক আছে, কারেন্টও এর মধ্যে দিয়ে ফ্লো করবে। অ্যান্ড ডিউরিং দ্য নেগেটিভ হাফ সাইকেল, the end A of the transformer secondary winding is at lower potential than at end B। মানে যখন নেগেটিভ হাফ সাইকেল হচ্ছে, তখন হচ্ছে এন্ড A টা হচ্ছে কি লোয়ার পোটেনশিয়ালে থাকবে, এটা হচ্ছে কম পোটেনশিয়ালে আছে অ্যাজ কম্পেয়ার টু এন্ড বি, এটা বেশি পোটেনশিয়ালে আছে, ঠিক আছে, ডিউরিং নেগেটিভ হাফ সাইকেল। সো দ্য ডায়োড ইজ রিভার্স বায়াসড অ্যান্ড ইট ব্লকস দ্য কারেন্ট থ্রু ইট, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। ইন সিম্পল ওয়ার্ডস, এ ডায়োড allows the positive half cycle of the input AC signal and blocks the negative half cycle of the AC signal, ঠিক আছে, একটা মানে পজিটিভ হাফ সাইকেলকে ডায়োড তার মধ্যে দিয়ে অ্যালাউ করবে, কিন্তু নেগেটিভ হাফ সাইকেলকে ব্লক করে দেবে। and in this way the current flows through the load resistor RL always in the same direction। এবং লোড রেজিস্টার যেটা আছে RL, RL এর মধ্যে কারেন্ট কিন্তু সবসময় একটা দিকেই ফ্লো করবে, দেখো সবসময় কিন্তু এটা পজিটিভই ফ্লো করছে, কখনোই নেগেটিভ কারেন্ট RL এর মধ্যে ফ্লো করছে না, ঠিক আছে। and thus the DC output is obtained across the load resistor RL, মানে লোড রেজিস্টার RL এর অ্যাক্রসে আমরা একটা ডিসি ভোল্টেজও পাবো, ঠিক আছে। however the DC that is obtained across the resistor is not a smooth DC, এটা কিন্তু স্মুথ ডিসি হবে না, rather than a pulsating DC output। এবার এই স্মুথ ডিসি আর পালসেটিং ডিসির ব্যাপারটা কি, আমরা যদি একটা ডিসির ওয়েভ ফর্ম দেখি, আমরা এখানে কি রকম ডিসি পাচ্ছি, এইরকম একটা ডিসি পাচ্ছি, একবার পজিটিভ হচ্ছে, তারপরে আবার জিরো হচ্ছে, আবার পজিটিভ হচ্ছে, আবার জিরো হচ্ছে, আবার জিরো হচ্ছে, আবার পজিটিভ হচ্ছে, মানে এরকম একটা ওয়েভ ফর্ম আমরা ওয়েভ আউটপুটে পাচ্ছি। তো এই যে আউটপুট ডিসি আমরা পাচ্ছি, ডিসি কেন বলছি, ডিসি বলছি কারণ এটা সবসময় পজিটিভই থাকছে, কখন এর পোলারিটি নেগেটিভ হচ্ছে না, তাই আমরা একে ডিসি বলছি, সেটা ঠিক আছে। কিন্তু এই যে ডিসির ভ্যালু, এটা কি সবসময় কনস্ট্যান্ট থাকছে, তা কিন্তু থাকছে না। এখানে ধরো কম জিরো ভ্যালু আছে, এখানে আবার একটা অনেক বেশি ভ্যালু আছে, আবার এখানে আবার জিরো হয়ে যাচ্ছে, আবার এখানে জিরোই থাকছে, আবার অনেকটা বেশি ভ্যালু হচ্ছে, মানে কনস্ট্যান্ট কিন্তু ডিসি ভ্যালুটা থাকছে না। এটা কিন্তু সেই কারণে আমরা এটাকে স্মুথ ডিসি বলতে পারবো না। স্মুথ ডিসি হলে সেটা কিরকম দেখতে হতো, সেটা ভ্যালু সবসময় কনস্ট্যান্ট থাকতো, এটাকে বলা হতো স্মুথ ডিসি। আর এই যে ডিসি আমরা পাচ্ছি, এটাকে আমরা বলবো পালসেটিং ডিসি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্মুথ ডিসি। এই যে ডিসি, এটা হলো আমাদের স্মুথ ডিসি। আর এই যে ডিসিটা আলটিমেটলি আমরা এখান থেকে পাচ্ছি,
সেটাকে বলা হচ্ছে পালসেটিং ডিসি। ঠিক আছে, তো আমাদের কিন্তু যেটা প্র্যাকটিক্যালি কাজে লাগবে, আমাদের এই স্মুথ ডিসি দরকার, মানে যতটা স্মুথ করা যায় ততই ভালো। এরকম পালসেটিং ডিসি দিয়ে কিন্তু আমাদের বিশেষ কাজ সফল হয় না, যে কারণে এই যে স্মুথ ডিসি, এটা পাওয়ার জন্য মানে পালসেটিং ডিসি থেকেও আবার স্মুথ ডিসি করা যায়, মানে কিছুটা পরিমাণে হলেও তার পালসেশনটাকে কম করা যায়, এবং সেটার জন্য কিছু উপায় আছে, সেগুলোকে বলা হয় ফিল্টার। ঠিক আছে, কিছু ফিল্টার থাকে, সেই ফিল্টারের মাধ্যমে এর পালসেশনকে কম করা যায়। তো সেই ফিল্টার সম্পর্কে আমরা পরে পড়ব। আগে আমরা দেখে নেব যে এই রেকটিফায়ার গুলো কিভাবে অপারেট করছে, এবং তারপরে আমরা ফিল্টারের পার্টে আসবো। এবার আমরা একবার যেটা দেখবো সেটা হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট ওয়েভ ফর্ম অফ দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইন কেস অফ হাফ ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোড। মানে এখানে যদি আমরা রেজিস্টিভ লোড লাগাই, সেই ক্ষেত্রে আমাদের ইনপুট ওয়েভ ফর্ম কিরকম, আউটপুট ওয়েভ ফর্মটাই বা কিরকম, এবং কারেন্টের ওয়েভ ফর্মগুলোই বা কিরকম, সবগুলোই আমরা দেখব। দেখো এখানে যে ছবি দেখতে পাচ্ছ, এখানে দেখো একটা হচ্ছে আমার ইনপুট সিগন্যাল যেটা দেওয়া আছে, সেটার রেসপেক্টে আমরা ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যে ভোল্টেজটা পাচ্ছি সেটাকে ভিএস লেখা হচ্ছে। ঠিক আছে, ভিএসটা কি? ভিএস হচ্ছে এই যে ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারের এই যে ট্রান্সফরমারের যে সেকেন্ডারি, ট্রান্সফরমারের এই দিকটাকে কি বলে? এই দিকটা বলা হচ্ছে আমার প্রাইমারি ওয়াইন্ডিং, আর এই যে ওয়াইন্ডিংটা এটাকে বলা হচ্ছে আমার সেকেন্ডারি ওয়াইন্ডিং। ঠিক আছে, এবং এই ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং এর অ্যাক্রসে যে ভোল্টেজটা আমরা পাচ্ছি সেটাকে আমরা সংক্ষেপে ভিএস এটা দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, ট্রান্সফরমারের সেকেন্ডারিকে ভোল্টেজকে আমরা ভিএস দিয়ে ডিনোট করছি। এবারে দেখো ভিএস ভোল্টেজ যেটা আছে, সেই ভোল্টেজটা একটা অল্টারনেটিং ভোল্টেজ, এরকম চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, অল্টারনেটিং কারেন্টের মতোই। ঠিক আছে, এসি ভোল্টেজ এটা, এবং তার সর্বোচ্চ ভ্যালু কত? ভিএম। ম্যাক্সিমাম ভিএম ভ্যালু হচ্ছে এইখান থেকে, এই যে ম্যাক্সিমাম ভ্যালু এটাকে বলা হচ্ছে ভিএম। ঠিক আছে, এবার হচ্ছে দেখো একটা টোটাল হাফ সাইকেল আমরা কত ডিগ্রিকে বলি? একটা টোটাল হাফ সাইকেল কতক্ষণে কমপ্লিট হয়? 360 ডিগ্রিকে আমরা একটা টোটাল হাফ সাইকেল বলি। 360 ডিগ্রিকে যদি আমরা 2 পাই বলতে পারি, 360 ডিগ্রি ইজ ইকুইভ্যালেন্ট টু 2 পাই, মানে এই যে এখান থেকে এই এতটা, এটা হচ্ছে একটা টোটাল সাইকেল। এই টোটাল সাইকেল মানে হচ্ছে 2 পাই, 0 টু 2 পাই, এটা হচ্ছে 0, এখানে হচ্ছে 2 পাই, এবং তার অর্ধেক মানে হচ্ছে পাই। ঠিক আছে, এইভাবে আমাদের অল্টারনেটিং যে কারেন্ট তার করেসপন্ডিং যে সেকেন্ডারি ভোল্টেজ আমরা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে। আর এই যে এখান থেকে এই এতটা টাইম, এই টাইমটাকে আমরা কি টাইম বলি? এটাকে আমরা বলতে পারি টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি। ঠিক আছে, এবং হচ্ছে আমরা এবার আউটপুট ভোল্টেজটাকে দেখতে চাইবো। তো আউটপুট ভোল্টেজটা দেখো, এখান থেকে আউটপুট ভোল্টেজটা কিরকম হচ্ছে? 0 থেকে পাই এইটুকু সময়ের মধ্যে আমাদের ডায়োডটা ফরওয়ার্ড বায়াস আছে, মানে ডায়োডটা অন আছে। তার মানে কি, আমরা এইখান থেকে এইটুকুর মধ্যে আমরা আউটপুট ভোল্টেজটা পাবো। আবার কি, এই যে পাই থেকে 2 পাই এইটুকু সময়ের মধ্যে কি হচ্ছে? ডায়োডটা রিভার্স বায়াস কন্ডিশনে আছে, মানে আমরা বলতে পারি ডায়োডটা অফ অবস্থায় আছে। তার মানে তখন আমরা ডায়োডের ওখানে কোনো ভোল্টেজ পাবো না, ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তার জন্য আমরা এই যে V0 আমরা পাচ্ছি, এটা হচ্ছে V0 বা VO বলতে পারি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই যে রেজিস্টারটা লাগানো আছে, এই রেজিস্টার যেটা লাগানো আছে, রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ, এই যে ভোল্টেজ এটাকে আমরা VO বলছি। ঠিক আছে, এই যে VO ভোল্টেজ, সেটা দেখো আমরা একটা হাফ সাইকেল যখন ডায়োড অন আছে তখন পাচ্ছি, আবার ডায়োড অফ থাকলে পাচ্ছি না, আবার ডায়োড অন হলে পাচ্ছি। এবং তার যে অ্যাভারেজ ভ্যালু সেটাকে আমরা VO অ্যাভারেজ বলছি। ঠিক আছে, এটাকে আমরা বলছি কি? VO অ্যাভারেজ ভ্যালু। এটা আমি আগে ক্যালকুলেশন করা শিখিয়েছি, যখন ইলেকট্রিক্যাল টেকনোলজি পড়িয়েছিলাম, কোনো একটা সিগন্যালের অ্যাভারেজ ভ্যালু কিভাবে বার করতে হয় সেটা দেখানো হয়েছিল। আচ্ছা, এবার দেখো এটা হলো আমাদের আউটপুট ভোল্টেজ VO। এবার আমরা আউটপুট কারেন্টের কথা বলবো, মানে আউটপুটে আমরা যে কারেন্ট পাচ্ছি সেটাও কিরকম দেখতে হবে? যেরকম ভোল্টেজটা দেখতে হচ্ছে, কারেন্টও সেরকমই দেখতে হবে, কারণ রেজিস্টিভ লোডের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট তাদের মধ্যে কোনো ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স থাকে না, এটা আমরা জানি। তার মানে কি, যদি আমাদের রেজিস্টিভ লোড থাকে, এটা যদি আমাদের VO হয় বা আউটপুট ভোল্টেজ হয়, তাহলে আউটপুট কারেন্টও একই রকম ওয়েভ ফর্ম হবে। খালি আমরা ভ্যালুটা কি করে পেয়ে যাব? এই যে VO যেটা আছে, VO কে যদি আমরা লোড রেজিস্টার দিয়ে ভাগ করে দিই, মানে VO যেটা আমরা পাচ্ছি আউটপুট ভোল্টেজ হিসাবে, তাকে যদি আমরা RL দিয়ে ভাগ করে দিই, RLটা কি? RL হচ্ছে লোড রেজিস্ট্যান্স। তাহলেই আমরা কি পেয়ে যাব? তাহলেই আমরা পেয়ে যাব IO, মানে আউটপুট কারেন্টের ভ্যালুটা আমরা পেয়ে যাব। ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স ইকুয়াল টু কারেন্ট, মানে এইখান দিয়ে যে কারেন্টটা আসবে সেটাকে যদি আমরা IO দিয়ে ডিনোট করি, তাহলে আমরা সেই IO সমান বলতে পারি যে VO ডিভাইডেড বাই RL, লোড রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবং এরপরে আমরা দেখে নেব যে ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা হচ্ছে, সেই ভোল্টেজের ওয়েভ প্যাটার্নটা কিরকম।
ডায়োডের অ্যাক্রসে কখন কিরকম ভোল্টেজ পড়ছে সেটা বুঝতে গেলে আমি একটু ডিলিট করছি এই লেখাগুলো। ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজটা আমাকে বুঝতে হবে। দেখো ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ যেটা আছে সেটা কিভাবে কি ভ্যারি করে সেটা আমরা এখানে এবার দেখব। সাপোজ এখানে আমরা একটা ওয়েভ ফর্ম দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ইনপুট ওয়েভ ফর্ম, এবং এই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে আমরা যে আউটপুট ওয়েভ ফর্ম পাচ্ছি সেটাও এরকম সিমিলার ওয়েভ ফর্ম আমরা পাচ্ছি। এবার যখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াসড আছে তখন হচ্ছে আমার এটা হচ্ছে এ এন্ড আর নিচেরটা হচ্ছে বি এন্ড, মানে এ এন্ডটা হচ্ছে পজিটিভ এবং বি এন্ডটা হচ্ছে নেগেটিভ। যখন আমরা পজিটিভ হাফ সাইকেলের কথা বলবো, তাহলে পজিটিভ হাফ সাইকেলে ডায়োডের এদিকটা পজিটিভ আছে এবং এদিকটা নেগেটিভ আছে। যদি তাই হয় তার মানে কি ডায়োডটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আছে, এবং ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকার মানে কি ডায়োডটা হচ্ছে অন আছে। এবার ডায়োড যদি অন অবস্থায় থাকে তখন তার মধ্যে কিন্তু কোনো ভোল্টেজ ড্রপ বিশেষ হয় না। ডায়োডটা যদি ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকে ডায়োডের কারেন্টটা বেড়ে যায় কিন্তু ভোল্টেজটা মানে ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ যেটা ড্রপ হয় সেই ভোল্টেজ ড্রপের মানটা কত ভি জিরোর সঙ্গে সমান হয়। ভি জিরোটা কি, ভি জিরো হচ্ছে বেরিয়ার পোটেনশিয়াল, মানে ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে দ্যাট ইজ ইকুয়াল টু বেরিয়ার পোটেনশিয়াল, এবং এই বেরিয়ার পোটেনশিয়ালের মান কত হয় খুব সামান্য। ফর সিলিকন ডায়োড বেরিয়ার পোটেনশিয়ালের মান হয় 0.7 ভোল্ট, আর জার্মেনিয়াম ডায়োড হলে 0.3 ভোল্ট। ঠিক আছে, এবং আইডিয়াল যদি ডায়োড আমরা ধরি, আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে এই ভি জিরোর মানটাকে আমরা জিরোই ধরে নিই। ঠিক আছে, আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে আমরা ভি জিরোর মানটা জিরোই ধরে নিই, তার মানে ডায়োড যখন অন আছে তার মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, এটাই আমরা আইডিয়ালি ধরে নেব। তার জন্য দেখো ডায়োডটা যখন অন আছে এইখান থেকে এইটুকু সময় অর্থাৎ জিরো থেকে এই যে পাই এইটুকু সময়ের মধ্যে ডায়োডটা অন আছে, তার জন্য ডায়োডের অ্যাক্রসে কিন্তু কোনো ভোল্টেজ ড্রপ নেই, ভোল্টেজ ড্রপ কিন্তু নেই, ডায়োড অলমোস্ট ভোল্টেজ ড্রপটা জিরো ধরে নিচ্ছি। এবার আমরা দেখবো যখন আমরা রিভার্স বায়াস কন্ডিশন, মানে যখন হচ্ছে এই যে সময়টা এই পাই থেকে টু পাই, পাই থেকে টু পাই এর মধ্যে কি হচ্ছে এই ভোল্টেজটা পড়ছে ডায়োডের অ্যাক্রসে। ঠিক আছে, কিভাবে পড়ছে দেখো, যখন নেগেটিভ হাফ সাইকেল হচ্ছে, নেগেটিভ হাফ সাইকেলের আমার ডায়োডের এদিকটা কি ভোল্টেজ হচ্ছে, দেখো ডায়োডের এই দিকটা হচ্ছে আমার নেগেটিভ ভোল্টেজ এবং এই দিকটাতে আমার পজিটিভ ভোল্টেজ, মানে ডায়োডের অ্যাক্রসে তখন পি সাইড যেটা আছে পি সাইড উইল বি কানেক্টেড টু নেগেটিভ টার্মিনাল অ্যান্ড এন সাইড উইল বি কানেক্টেড টু পজিটিভ টার্মিনাল, মানে ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশনে আছে। তো রিভার্স বায়াস কন্ডিশনে ডায়োডের মধ্যে কতটা ভোল্টেজ পড়ছে, তো আমরা ডায়োডের পি সাইডে কত ভোল্টেজ পড়ছে আর এন সাইডে কত ভোল্টেজ পড়ছে দুটোর বিয়োগ করে দিলেই পেয়ে যাবো, এবং কত ভোল্টেজ পড়বে অ্যাকচুয়ালি এই যে রিভার্স ভোল্টেজ যেটা আছে মানে এই টোটাল ভোল্টেজটাই কিন্তু ডায়োডের অ্যাক্রসে তখন জমা হবে, ডায়োডের অ্যাক্রসে তখন অ্যাপ্লাইড হবে। মানে তখন আমরা বলতে পারি এই যে ওয়েভ ফর্ম যেটা এইখানে আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে এইটুকুর মধ্যে অর্থাৎ ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যতটা ভোল্টেজ আছে সেই টোটাল ভোল্টেজটাই কিন্তু আমার ডায়োডের অ্যাক্রসে পড়ছে। তার জন্য এই দেখো এইখান থেকে এইটুকু যে ওয়েভ ফর্ম এই সেম ওয়েভ ফর্মটা আমরা এখান থেকে এইটুকুর মধ্যে দেখিয়েছি অর্থাৎ ডায়োডের অ্যাক্রসে দেখিয়েছি। আবার যখন ডায়োডটা অন হয়ে যাচ্ছে, ডায়োড অন হচ্ছে মানে ফরওয়ার্ড বায়াস, তখন ডায়োডের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, ভিডি ইকুয়াল টু তখন আমরা আবার জিরো ধরে নিচ্ছি। তো এইভাবে আমরা টোটাল ওয়েভ ফর্মটাকে শো করলাম। প্রথমে আমরা দেখালাম ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কিরকম ওয়েভ ফর্ম হবে, তারপরে আমরা দেখলাম যে আউটপুট যে ভোল্টেজ আমরা পাবো হাফ ওয়েভ রেকটিফায়ার থেকে সেটা কিরকম দেখতে হবে, তারপরে আমরা দেখলাম যে ট্রান্সফরমারের হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে যে লোড রেজিস্ট্যান্স আছে সেই লোড রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট যেটা ফ্লো হবে তার ওয়েভ ফর্মটা কেমন হবে, এবং আলটিমেটলি আমরা দেখলাম যে ডায়োড যেটা কানেক্টেড হয়ে আছে সেই ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ সেই ভোল্টেজের ওয়েভ ফর্মটাই বা কিরকম দেখতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল টোটাল আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, এবং এখানে টোটাল বিভিন্ন টার্মগুলোকে এক্সপ্লেন করা আছে, যেমন হচ্ছে ভিএস মানে কি, ভিএস মানে হচ্ছে সাপ্লাই ভোল্টেজ সিগন্যাল অ্যাক্রস দ্য ট্রান্সফরমার সেকেন্ডারি ওয়াইন্ডিং, এটা বলা আছে। ভিএম মানে কি, ভিএম মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য সাপ্লাই ভোল্টেজ। ঠিক আছে, ভিও মানে কি, আউটপুট ভোল্টেজ অ্যাক্রস দ্য লোড রেজিস্টার
আর এল, আর এল যে লোড রেজিস্টার লাগানো আছে তার অ্যাক্রসে আউটপুট ভোল্টেজ কত পাচ্ছি। ভিও অ্যাভারেজ, এটার মানে কি অ্যাভারেজ ভ্যালু অফ দ্য আউটপুট ভোল্টেজ। টি, ক্যাপিটাল টি মানে হচ্ছে কি টাইম পিরিয়ড অফ দ্য সাপ্লাই ভোল্টেজ সিগন্যাল, এই যে সাপ্লাই ভোল্টেজ সিগন্যাল আছে তার টাইম পিরিয়ড হচ্ছে ক্যাপিটাল টি। আচ্ছা, আইও এটা কি আউটপুট কারেন্ট অ্যাক্রস দ্য লোড রেজিস্টার আর এল, লোড রেজিস্টারের অ্যাক্রসে আউটপুট কারেন্টকে আমরা বলবো আইও। আইএমটা কি, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য আউটপুট কারেন্ট, আউটপুট কারেন্ট যেটা আছে তার সর্বোচ্চ ভ্যালুকে আমরা বলছি আইএম, মানে এই যে ভ্যালুটা সর্বোচ্চ ভ্যালু ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড, এটাকে আমরা বলবো আইএম। আর ভিডিটা কি, ভিডি হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস ডায়োড, এই যে দেখানো হয়েছে লাস্ট প্যাটার্ন যেটা আছে এটা হচ্ছে ভিডি, মানে হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস দ্য ডায়োড। কি সবাই বুঝতে পারছো? ডাউট আছে কারো? স্যার এভারেজ ভোল্টেজটা কি করে বের করবো স্যার একটু বলবেন? অ্যাভারেজ ভোল্টেজ আমি পরে বোঝাচ্ছি, এই পর্যন্ত যেটা বলেছি তার মধ্যে ডাউট আছে নাকি বলো, সব না ভোল্টেজই স্যার। বোঝাবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবারে আমরা দেখাচ্ছি, দেখো এবারে আমরা বার করবো যে এগুলো কিন্তু তোমাদের মানে ডেরিভেশন গুলো কিন্তু তোমাদের সিলেবাসের নেই, ঠিক আছে? তবু আমি এখানে করে রেখেছি, যদি কারোর ইন্টারেস্ট থাকে তারা এটা ডেরিভেশন গুলো শিখে রাখবে, ঠিক আছে? আর না হলেও এর ভ্যালুগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? ডেরিভেশনটা তোমাদের সিলেবাসে নেই, মেনশন করা আছে এটা, ডেরিভেশন দরকার নেই বলে, ঠিক আছে? তো আমরা এবার দেখবো যে অ্যাভারেজ ভ্যালু অফ দ্য আউটপুট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, এই যে আউটপুট ভোল্টেজ এবং কারেন্ট আমরা পাচ্ছি, এই যে অ্যাভারেজ ভোল্টেজ আমরা পাচ্ছি এখানে এটা পেলাম ভিও, আবার এই যে অ্যাভারেজ কারেন্ট আমরা পেলাম আইও, এগুলো যে অ্যাভারেজ ভ্যালু আমরা কিভাবে ক্যালকুলেট করব, ঠিক আছে? তো সেটা এবার শেখানো হচ্ছে, দেখো আবারও বলছি ডেরিভেশন কিন্তু সিলেবাসে তোমাদের নেই, ঠিক আছে? লেট ভি ইজ ইকাল টু ভিএম সাইন ওমেগা টি, ইট ইজ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং অফ দ্য ট্রান্সফরমার, মানে ট্রান্সফরমার যেটা আছে সেই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যে ভোল্টেজটা পড়ছে সেই ভোল্টেজটার ওয়েভ ফর্মকে আমরা বলছি ভিএম সাইন ওমেগা টি। মানে কোথায় ট্রান্সফরমার সেকেন্ডারি, মানে সরি আমি ওই ছবিতে দেখিয়ে দিই, ট্রান্সফরমার সেকেন্ডারি মানে হচ্ছে এই যে ট্রান্সফরমার যেটা আছে, ট্রান্সফরমারের সেকেন্ডারি মানে হচ্ছে এইখান থেকে এইটুকু, এই এ আর বি টার্মিনালের মধ্যে যে ভোল্টেজটা আমরা পাচ্ছি সেটার ভ্যালু কত বলে দিয়েছে, ভিএম সাইন ওমেগা টি, ঠিক আছে? এবং আর এল, আর এল যেটা আছে, আর এলটা কি ক্যাপিটাল আর এল, এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে? এবং ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অফ দ্য ডায়োড, মানে ডায়োড যখন অন অবস্থায় আছে তখনও তার মধ্যে কিছুটা রেজিস্ট্যান্স ধরে নেওয়া হচ্ছে, যদিও আইডিয়ালি ধরলে ডায়োডের রেজিস্ট্যান্স জিরো হওয়ার কথা ফরওয়ার্ড কন্ডিশনে, কিন্তু আমরা এখানে একটা রেজিস্ট্যান্স আর এফ ধরে নিচ্ছি, আইডিয়াল ডায়োড আমরা কনসিডার করছি না, আমরা ধরে নিচ্ছি যে ডায়োডটা ইজ নট আইডিয়াল এবং তার যে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আর এফ। এবার এটা যদি হয় তাহলে একটা কারেন্ট তো ফ্লো করবে, এই যে ভি আমরা অ্যাপ্লাই করছি সেকেন্ডারিতে তার জন্য একটা কারেন্ট নিশ্চয়ই ফ্লো করবে, সেই কারেন্টের ভ্যালু কত, আইএম সাইন ওমেগা টি, এটা নিশ্চয়ই এই রেকটিফায়ারের মধ্যে ফ্লো করবে। এই ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, যদি একটা সার্কিট ক্লোজ থাকে তখন নিশ্চয়ই একটা কারেন্ট ফ্লো করবে, এখানে যে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম এইখান থেকে এইটুকুর মধ্যে এবং সার্কিটটা তো ক্লোজ আছে, ক্লোজ থাকা মানে এই পথে একটা অবশ্যই একটা কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্টের মান কত ধরে নেওয়া হয়েছে, আইএম সাইন ওমেগা টি, ঠিক আছে? এবার দেখো এই যে ডায়োড যেটা আছে, ডায়োড কন্ডাক্টস কারেন্ট অনলি ডিউরিং দ্য পজিটিভ হাফ সাইকেল, ডায়োড যেটা আছে এটা কিন্তু কেবলমাত্র পজিটিভ হাফ সাইকেলেই কারেন্ট ক্যারি করবে এবং নো কারেন্ট উইল কন্ডাক্ট ডিউরিং দ্য নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেলে তো কোনো কারেন্ট কন্ডাকশন করবে না কারণ ডায়োডটা রিভার্স বায়াস কন্ডিশনে থাকবে। এবার আমরা বলবো যে টোটাল টাইম পিরিয়ড হচ্ছে 2 পাই, টোটাল টাইম পিরিয়ডটা 2 পাই আমরা কোথা থেকে জানলাম, এই যে ওয়েভ ফর্ম এঁকেছি এখান থেকে এইটুকুটা কত টোটাল টাইম পিরিয়ড, ক্যাপিটাল টি, এটা হচ্ছে কত 2 পাই। সেই টোটাল টাইম পিরিয়ডের মধ্যে ডায়োড কন্ডাক্ট করছে কতক্ষণ, 0 থেকে পাই পর্যন্ত, ঠিক আছে? তার মানে টোটাল টাইম পিরিয়ড আমরা বলবো 2 পাই, দ্য ডায়োড কন্ডাক্টস অনলি ফ্রম 0 টু পাই, 0 থেকে পাই এর মধ্যে ডায়োডটা কন্ডাক্ট করছে, whereas there is no conduction from pi to 2 পাই by the diode, পাই থেকে 2 পাই যে সময়টা, এই যে পাই থেকে 2 পাই, এখানে হচ্ছে পাই আর এখানে হচ্ছে 2 পাই, এই সময়ের মধ্যে কিন্তু ডায়োডটা কোনো রকম কোনো কন্ডাকশন করছে না। তাহলে এবার আমরা অ্যাভারেজ ভ্যালু কি করে বার করবো, অ্যাভারেজ ভ্যালু অফ দ্য কারেন্ট, সেটাকে আমরা বলছি কি আইডিসি, অথবা আমরা এটাকে বলতে পারি আইও অ্যাভারেজও বলতে পারি, যা খুশি বলতে পারি, দুটোর সিম্বলই আমি দেখিয়েছি, আইডিসি অথবা আইও অ্যাভারেজ। সেটা আমরা কিভাবে করব, তার ফর্মুলা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব। প্রথমে ইন্টিগ্রেশন কাকে করব, কারেন্টটাকে আমরা ইন্টিগ্রেট করব, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ যে কারেন্ট আই
এই যে কারেন্ট আই যেটা আমরা বললাম, ধরে নিচ্ছি আই এম সাইন ওমেগা টি, সেই কারেন্টটাকে আমরা টোটাল টাইমের উপরে ইন্টিগ্রেট করব। টোটাল টাইমটা কত, 0 থেকে পাই। কতক্ষণ কারেন্টটা ফ্লো করেছে, 0 থেকে পাই এর মধ্যেই ফ্লো করেছে না, বাকি সময় তো ফ্লো করেনি। আমরা যে ডায়োডের ওয়েব ফর্ম, যদি আমরা ভোল্টেজের ওয়েব ফর্ম গুলো যদি ড্র করি, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল। ইনপুট সিগন্যালটা আমাদের এরকম আছে, আর এই যে এটা আছে আউটপুটটা আমার এখান থেকে এরকম আছে, আবার এখান থেকে এইরকম আছে। এবার এই সময়টাকে আমরা বলছি কত, 0। এই সময়টা হচ্ছে আমার পাই, আর এই সময়টা হচ্ছে কত, 2 পাই। এই সময়টা হচ্ছে আমার 2 পাই। ঠিক আছে, আমরা খালি একটা সাইকেলকে নিয়েই ভাববো, পরবর্তী সাইকেলটাকে নিয়ে আমি ভাবছি না। তাহলে প্রথম সাইকেলটা মানে এইখান থেকে এইটুকুর মধ্যে ভাবো, এইটুকুর মধ্যে আমার কারেন্ট ফ্লো করছে কতক্ষণ, এইখান থেকে এই সময়টুকু খালি কারেন্টটা ফ্লো করছে। তাহলে এই সময় কারেন্টের ভ্যালু কত, কারেন্টের ভ্যালু হচ্ছে ছোট হাতের আই। ছোট হাতের আই মানে কত, আই এম সাইন ওমেগা টি, যেটা আমি লিখেছি এখানে আই এম সাইন ওমেগা টি। এবং তাকে আমরা ইন্টিগ্রেট কোথা থেকে কোথায় করব, 0 থেকে পাই এর মধ্যে করব, কারণ 0 থেকে পাই এর মধ্যেই তো কারেন্টটা ফ্লো করেছে। 0 থেকে পাই এইটুকুর মধ্যেই কারেন্টটা ফ্লো করেছে, তার জন্য ইন্টিগ্রেশনটা হবে আমার 0 থেকে পাই এর মধ্যে ইন্টু ডি ওমেগা টি। আর যে টোটাল টাইম কত, 2 পাই। 2 পাই দিয়ে আমি সেটাকে ভাগ করব। 2 পাই হচ্ছে আমার টোটাল টাইম। এখান থেকে এইটুকুর সময় যেটা টোটাল টাইম, এটা কিন্তু হচ্ছে আমার 2 পাই। তো আমি হচ্ছে কি করব না, এই যে কারেন্ট যেটা আছে, কারেন্টটাকে আমরা 0 থেকে পাই এর মধ্যে ইন্টিগ্রেট করব, কিন্তু ভাগ করব আমরা এই টোটাল টাইম পিরিয়ড অর্থাৎ 2 পাই দিয়ে। ঠিক আছে, এইভাবে আমরা কি পেয়ে যাব, ইন্টিগ্রেশনটা যদি কমপ্লিট করি আমরা পেয়ে যাব যে আইডিসি বা আইও অ্যাভারেজ, তার ইন্টিগ্রেশন করলে আমরা ভ্যালু পেয়ে যাব, অ্যাভারেজ ভ্যালু, এবং তার মান হবে আইএম বাই পাই। ঠিক আছে, এই ভ্যালুটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তোমরা এই ডেরিভেশন তোমাদের নেই, তবে ডেরিভেশন তোমরা শিখে রাখতে পারো, কোনো অসুবিধা কিছু নেই, সিম্পল আছে, ইন্টিগ্রেশন করা হয়েছে খালি। ঠিক আছে, সেই ইন্টিগ্রেশন করে যে রেজাল্টটা পাচ্ছে সেটা হচ্ছে আইএম বাই পাই। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ কারেন্টের ভ্যালু। এটা অ্যাভারেজ কারেন্টের ভ্যালু কোথায় না, আউটপুটে। মানে আমরা যে আউটপুট কারেন্টটা পাচ্ছি এই রেকটিফায়ার থেকে, অর্থাৎ এখানে আমরা যে অ্যাভারেজ কারেন্টটা পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের আইও। তো এই আইও আমরা অ্যাভারেজ মানে কারেন্ট আউটপুট আমরা পাচ্ছি, সেই আইও কারেন্টের অ্যাভারেজ ভ্যালু, সেটাকে আমরা ডিনোট করছি কি দিয়ে, আইডিসি দিয়ে ডিনোট করছি, অথবা আমরা সেটাকে ডিনোট করতে পারি আইও ব্র্যাকেটের মধ্যে অ্যাভারেজ লিখেও ডিনোট করতে পারি, এবং তার ভ্যালু হচ্ছে ক্যাপিটাল আইএম ডিভাইডেড বাই পাই। যেখানে ক্যাপিটাল আইএম যেটা আছে, এই ক্যাপিটাল আইএমটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ দা কারেন্ট। ঠিক আছে, এবার আমরা বার করব কি, অ্যাভারেজ ভ্যালু অফ দা আউটপুট ভোল্টেজ। কারেন্ট পেয়ে গেলে ভোল্টেজ বার করতে খুব সহজ, ভিডিসি, সেটাকে আমরা ভিডিসি অথবা ভিও অ্যাভারেজ এটা দিয়ে ডিনোট করব। এবং তার মান কত হবে, এই যে অ্যাভারেজ কারেন্ট যেটা পেয়েছি আইএম বাই পাই, সেটাকেই আমরা শুধু রেজিস্ট্যান্স দিয়ে গুণ করে দেবো, আর কিচ্ছু নেই। এই কারেন্টকে আমরা রেজিস্ট্যান্স আরএল দিয়ে গুণ করে দেবো, তাহলেই আমরা পেয়ে গেলাম কি, অ্যাভারেজ ভ্যালু অফ দ্য আউটপুট ভোল্টেজ, তার নাম হচ্ছে ভিডিসি। এবার আমরা বার করতে চলেছি দ্য অ্যাভারেজ নয় সরি, আউটপুট পাওয়ার অফ দ্য রেকটিফায়ার। মানে রেকটিফায়ার থেকে আমরা যে আউটপুট পাচ্ছি, সেই আউটপুট পাওয়ারের ভ্যালু কত। পাওয়ার ইজিক্যাল টু আমরা কি জানি, ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে পাওয়ার আউটপুট যেটা আমরা পাবো, সেটা তো আমরা ডিসি পাওয়ার পাবো, সেই ডিসি পাওয়ারকে আমরা ডিনোট করবো পিডিসি দিয়ে। অর্থাৎ এই যে রেকটিফায়ার আছে, এই রেকটিফায়ারের এই যে রেজিস্ট্যান্স আছে, লোড রেজিস্ট্যান্স আরএল, এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে আইও, এবং এখানে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে, এদিকে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে, তার মান হচ্ছে কত, ভিও। এবার এই যে ভিও, তাকে যদি আমরা আইও এই জিনিসটা দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা পাওয়ার পাবো এখানে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি পাওয়ারটা এখানে নির্ণয় করবো কিভাবে, আমরা অলরেডি যেহেতু এর অ্যাভারেজ ভ্যালুগুলো পেয়ে গেছি, এখানে অ্যাভারেজ ভ্যালু আমরা কারেন্টের ক্ষেত্রে জানি আইডিসি, আর ভোল্টেজের ক্ষেত্রে আমরা জানি ভিডিসি। তাহলে ওই দুটোকে আমরা গুণ করলেই আমরা পাওয়ার আউটপুটের ভ্যালুটা পেয়ে যাবো। তো পাওয়ার আউটপুটের ভ্যালু কত হচ্ছে দেখো, কারেন্টের ক্ষেত্রে আমরা সরি ভিডিসির ক্ষেত্রে আমরা দেখেছি কত ভ্যালুটা, আইএম বাই পাই ইন্টু আরএল। তো প্রথম পার্ট এখান থেকে এইটুকুর মধ্যে আমরা ভোল্টেজটা লিখেছি, এবং শুধুমাত্র কারেন্টের ভ্যালু যেটা, সেটা হচ্ছে কত, আইএম বাই পাই। তাহলে সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাচ্ছি আইএম বাই পাই টোটালটার হোল স্কোয়ার ইন্টু আরএল। এটা হয়ে গেল আমাদের আউটপুট পাওয়ার হুইচ ক্যান বি অবটেন্ড ফ্রম দ্য রেকটিফায়ার। তাহলে আমরা তিনটে জিনিস পেলাম, একটা হলো প্রথমে অ্যাভারেজ কারেন্ট, তারপরে পেলাম অ্যাভারেজ ভোল্টেজ, তারপরে পেলাম আউটপুট পাওয়ার। এবার আমরা আউটপুট পাওয়ারটা একটু বলতে একবার। আউটপুট পাওয়ার মানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে ডিসি পাওয়ার পাচ্ছি। তো এই যে রেজিস্ট্যান্স যেটা আছে, লোড রেজিস্ট্যান্স, সেখানে আমরা একটা কি পাচ্ছি, এখানে একটা কারেন্ট ফ্লো হচ্ছে। তো
ভোল্টেজ আছে এর অ্যাক্রসে এবং এখানে একটা কারেন্টও ফ্লো হচ্ছে। তার মানে কি হবে, যদি একটা রেজিস্টারের মধ্যে কারেন্ট ফ্লো হয় তাহলে রেজিস্টারটা একটা পাওয়ার তার অ্যাক্রসে ডেভেলপ হবে না, সে একটা পাওয়ার কনজাম্পশন করবে। এই কতটা পাওয়ার রেজিস্ট্যান্সটা কনজাম্পশন করছে সেটাই হচ্ছে আমার এখানে আউটপুট পাওয়ার। ঠিক আছে, সেই আউটপুট পাওয়ারের ভ্যালু আমরা কি করে পাই? পাওয়ার ইজিক্যাল টু আমরা অলওয়েজ জানি যে ভোল্টেজ ইনটু কারেন্ট। যদি রেজিস্টিভ সার্কিট হয় তাহলে ভোল্টেজ ইনটু কারেন্ট মানেই হচ্ছে আমাদের পাওয়ার। ঠিক আছে, তো আমরা অলরেডি ভোল্টেজের এখানে অ্যাভারেজ ভ্যালু জানি, সেটা কত? ভিডিসি। এবং কারেন্টের আমরা অ্যাভারেজ ভ্যালু জানি, সেটা কত? আইডিসি, অথবা আইও অ্যাভারেজও বলতে পারি। তাহলে এই যে ভিডিসি জানি, সেটাকে আমরা আইডিসি দিয়ে গুণ করে দেবো, দিয়ে আমরা অ্যাভারেজ পাওয়ারটা পেয়ে যাবো। আচ্ছা আচ্ছা। এবার দেখো, টু ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি অফ দ্য রেকটিফায়ার, এবার আমরা কি বার করতে চাই? আমরা বার করতে চাই এফিসিয়েন্সি বার করতে চাই। মানে এই যে রেকটিফায়ার আমরা ব্যবহার করলাম, এর মাধ্যমে আমরা কি করলাম? এর মাধ্যমে আমরা এসি কে কনভার্ট করে ডিসি করলাম। তো এবার এই যে এসি কতটা ইনপুট পাওয়ার দিয়েছিলাম সেটাও আমাকে তো জানতে হবে এফিসিয়েন্সি বার করতে। এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে সবসময় জানবে আউটপুট বাই ইনপুট। এফিসিয়েন্সি তাকে আমরা সবসময় ইটা দিয়ে ডিনোট করি। ঠিক আছে, এটা মানে হচ্ছে সবসময় তোমার কতটা আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। আউটপুট বাই ইনপুট। পাওয়ার এফিসিয়েন্সি যখন বলবো তখন আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার বলাটাই ভালো, ইনপুট পাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট ইনপুট পাওয়ার, এটা হচ্ছে আউটপুট পাওয়ার। তো অলরেডি আমরা কি বার করে ফেলেছি এখানে দেখো দেখি, এখানে আমরা অলরেডি আউটপুট পাওয়ারটা ক্যালকুলেট করে ফেলেছি। আমরা কিন্তু ইনপুট পাওয়ারটা এখনো ক্যালকুলেট করিনি। তো ইনপুট পাওয়ারটা আমরা দিয়েছি কোথায়? ইনপুটটা দিয়েছি কোথায় বলো তো? ইনপুটটা আমরা দিয়েছি কোথায়? এই এই ট্রান্সফরমারের ইনপুট সাইডেই আমরা অ্যাকচুয়ালি ইনপুটটা দিয়েছি। তো এবার ট্রান্সফরমার একটা এমন ডিভাইস যেটা কি করে, ইনপুট পাওয়ারকে আউটপুট, মানে ইনপুট সাইডের যে পাওয়ার এবং আউটপুট সাইডের যে পাওয়ার, সেই পাওয়ারের ভ্যালু কিন্তু সেম থাকে। মানে ভোল্টেজটাকে ও স্টেপ ডাউন করছে ঠিক কথা, কিন্তু ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং মানে হচ্ছে এই যে ওয়াইন্ডিংটা প্রাইমারি ওয়াইন্ডিং, আর এই যে ওয়াইন্ডিংটা আমার সেকেন্ডারি ওয়াইন্ডিং, আর এই ওয়াইন্ডিংটা প্রাইমারি ওয়াইন্ডিং, দুটোর মধ্যে কিন্তু পাওয়ারের কোনো লস আইডিয়ালি হবে না। প্র্যাকটিক্যালি হতে পারে, কিন্তু আইডিয়াল কন্ডিশন নিয়ে আমরা ভাবছি। তো এখানে ইনপুটে আমরা যত পাওয়ার দেবো আউটপুটেও তত পাওয়ারই আমরা পাবো। ঠিক আছে, এবার আমরা ধরে নেব যে আমরা ট্রান্সফরমারের ইনপুট যত পাওয়ার দিয়েছি আউটপুটেও তত পাওয়ারই পাচ্ছি। এবং এবং এই পরিস্থিতিতে আমরা এই যে আউটপুট পাওয়ার এখানে পাচ্ছি, সেই আউটপুট পাওয়ারটাকে আমরা এই রেকটিফায়ারের মধ্যে দিচ্ছি। রেকটিফায়ার মানে এখানে আমার ডায়োডের মধ্যে দিচ্ছি, এবং ডায়োড সেটাকে ডিসিতে কনভার্ট করছে। এবার এই কতটা ডিসি পাওয়ার পাওয়া যাচ্ছে সেটা আমাদের হিসাব করা হয়ে গেছে। আমরা পিডিসির ভ্যালুটা অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি, কিন্তু কতটা ইনপুট আমরা এখানে দিচ্ছি, মানে এই যে ভোল্টেজ এখানে আছে এবং এখানে যে কারেন্টটা যাচ্ছে, এই দুটোর গুণফল কিন্তু আমরা এখনো করে উঠতে পারিনি। মানে কতটা ইনপুট দিচ্ছি সেটার হিসাব আমাদের কাছে এখনো নেই, তাহলে সেটাকে আমাকে আগে হিসাব করতে হবে। এবার দেখো, ট্রান্সফরমার যেটা আমাদের আছে এখানে, এই ট্রান্সফরমারের যে আমরা পাওয়ার ক্যালকুলেট করব, তো ট্রান্সফরমারের এখানে কি 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 কারেন্ট আছে বলো তো? এখানে যে কারেন্টটা ফ্লো করছে ট্রান্সফরমারের, এটা কি কারেন্ট? এই যে কারেন্টটা এখান দিয়ে যাবে, এই কারেন্টটাকে আমরা সাপোজ বলছি, এর নাম দিচ্ছি আমি সাপোজ আইএস। ঠিক আছে, এই কারেন্টের আমরা নাম দিচ্ছি আইএস, মানে ট্রান্সফরমারের সেকেন্ডারি কারেন্ট, তো তার জন্য আমরা এর নাম দিচ্ছি আইএস। এবং এর যে ভোল্টেজ সেটা আমরা জানি কত? ভিএস। তাহলে এবার বলো, এই যে আইএস কারেন্ট, এই আইএস কারেন্টটা কি কারেন্ট? এটা একটা কিন্তু অল্টারনেটিং কারেন্ট। এটা কিন্তু অল্টারনেটিং কারেন্ট। এবার এই অল্টারনেটিং কারেন্ট আমরা জানি এবং আমরা এখানে ভোল্টেজটার মানটা জানি, কিন্তু মানে অল্টারনেটিং কারেন্টে যদি আমাকে পাওয়ার নির্ণয় করতে হয় না, তাহলে কিন্তু আমাকে কত কি বার করতে হবে? তার আরএমএস ভ্যালু বার করতে হবে, রুট মিন স্কোয়ার ভ্যালু বার করতে হবে। তোমরা ওই বেসিক ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল টেকনোলজি যে সাবজেক্টটা তোমাদের পড়িয়েছিলাম, তখন আমি আরএমএস ভ্যালু কথাটা কিন্তু বলেছিলাম। রুট মিন স্কোয়ার ভ্যালু কিভাবে ক্যালকুলেট করতে হয়, মানে কোনো একটা কারেন্ট একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হলে যতটা পরিমাণ তাপ উৎপন্ন হয়, সে সমপরিমাণ তাপ উৎপন্ন করবার জন্য কতটা কারেন্ট ফ্লো হওয়ার দরকার আছে, এরকম করে একটা ডেফিনেশন কিন্তু তোমাদেরকে বলা হয়েছিল। মানে একটা হিটিং এফেক্টের উপরে ভিত্তি করে এই আরএমএস এর কনসেপ্টটা আমাদের আসে। ঠিক আছে, তো এই আরএমএস ভ্যালুর ক্যালকুলেশনটা আমাদেরকে জানতে হবে, বা ক্যালকুলেশন তোমাদের মানে সিলেবাসে কিন্তু নেই, তাও তোমরা আরএমএস ভ্যালুর মানটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এবং যারা ক্যালকুলেশনটা বুঝতে পারছো তারা সহজেই বুঝতে পারবে এটা, যে আরএমএস ভ্যালু কি করে ক্যালকুলেট করতে হয়। প্রথমে আমরা কি করব? প্রথমে আগেরটার ক্ষেত্রে অ্যাভারেজের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? খালি কারেন্টটাকে আমরা টাইমের উপরে ইন্টিগ্রেট করে দিয়েছিলাম, দিয়ে টাইম পিরিয়ড দিয়ে ভাগ করে দিয়েছিলাম। কিন্তু আরএমএস বার করতে গেলে আমাকে কি করতে হয়? আরএমএস বার করতে গেলে উপায় হচ্ছে, আমাকে,
আইআরএমএস যখন আমরা বার করব তখন আমরা কি করব না, আইআরএমএস স্কোয়ার, অ্যাকচুয়ালি আইআরএমএস স্কোয়ার মানে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ, যদি আমরা আই ধরি, আই যেটা আমাদের আউটপুট কারেন্ট তাকে আমরা ডি ওমেগা টির সাপেক্ষে ইন্টিগ্রেট করব, ঠিক আছে, ডি ওমেগা টির সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করব এবং সেটাকে আমরা টোটাল টাইম পিরিয়ড দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে, এবং এটাকে আমরা ইন্টিগ্রেট করব যখন থেকে যখন পর্যন্ত কারেন্টটা ফ্লো করেছে, 0 থেকে পাই পর্যন্ত সাপোজ কারেন্টটা ফ্লো করেছে, তাহলে আমরা 0 থেকে পাই করব, এবং টাইম পিরিয়ড যেটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি, টাইম পিরিয়ডটাকে আমরা টি না লিখে, টিটা তো আমরা জেনারেলি ডিনোট করি, কিন্তু টি টি না লিখে এটাকে আমরা বলতে পারি যে টোটাল টাইম পিরিয়ডের ভ্যালু যদি আমরা পাই এর সাপেক্ষে লিখি তাহলে এটাকে আমরা 2 পাই বলতে পারি, ঠিক আছে। এবার আমরা আই মানে কত জানি, আই মানে আমরা জানি কত, আই মানে হচ্ছে আই এম সাইন ওমেগা টি, আই মানে হচ্ছে আই এম সাইন ওমেগা টি, এটা আমরা অলরেডি জানি, ঠিক আছে। এবার হচ্ছে আমরা এই আই এর ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করে দেবো এবং সাবস্টিটিউট করে এটাকে আমরা ইন্টিগ্রেশনটা করব, ইন্টিগ্রেশন করে আমরা একটা ভ্যালু পাবো, সেটাকে আমরা আবার রুট রুট করে দিলে আমরা এখানে যেটা আমরা লিখেছি দেখো, এটা হচ্ছে আইআরএমএস স্কোয়ার, তাহলে আইআরএমএস মানে অ্যাকচুয়ালি কি হবে, যদি আমরা স্কোয়ারটাকে দূরে সরিয়ে দিই তাহলে এটাকে আমরা মুছে দেবো, ঠিক আছে, এবং মুছে দিয়ে তার পরিবর্তে আমরা কি করব, এখানে আমরা একটা রুট আন্ডার এরকম একটা দেখিয়ে দেবো, তাহলে একই ব্যাপার হলো। এবং এই পদ্ধতিতে এই ফর্মুলার মাধ্যমে আমরা আইআরএমএস এর ভ্যালুটা প্রথমে ক্যালকুলেট করব, আরএমএস ভ্যালুটা কত, তো দেখা যাচ্ছে আরএমএস ভ্যালুর যে মানটা বেরোচ্ছে সেটা হচ্ছে কত, IM/2। এই ক্যালকুলেশন ইন্টিগ্রেশনের ভেতরটা তোমরা ক্যালকুলেট করে দেখবে যারা ইন্টারেস্টেড, ঠিক আছে, এবং দেখতে পাবে যে IM/2 এটা হবে কিসের ভ্যালু, এটা হবে আমাদের আইআরএমএস বা আরএমএস কারেন্টের ভ্যালুটা, ঠিক আছে, এবং আরএমএস যে ভ্যালুটা আমরা ট্রান্সফরমারের সেকেন্ডারিতে পাচ্ছি তার ভ্যালু কত হচ্ছে, আইআরএমএস ইকুয়াল টু IM/2, এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট আমরা পেয়ে গেছি, তাহলে ভোল্টেজটা ইজিলি বার করে ফেলতে পারবো। ভোল্টেজ বার করতে গেলে কি কি লাগে, ভোল্টেজ মানে হচ্ছে আমাদের এখানে কি কি আছে বলে, এই আইআরএমএস যে কারেন্টটা, এই আইআরএমএস কারেন্টটা কার কার মধ্যে দিয়ে ফ্লো করছে, আইআরএমএস এর যে কারেন্টটা সেটা আমার এই ডায়োডের মধ্যে দিয়ে ফ্লো করছে, ডায়োডটার মধ্যে দিয়ে ফ্লো করছে, এবং তারই সাথে সাথে লোড রেজিস্টারের মধ্যে দিয়েও ফ্লো করছে। এবার ডায়োডের মধ্যে দিয়ে যখন ফ্লো করছে মানে ফরওয়ার্ড পাথে ডায়োডের রেজিস্ট্যান্স কত, ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অফ দ্য ডায়োড আমি আগেই লিখেছি ছোট হাতের RF, আর লোড রেজিস্ট্যান্সের মান কত, RL, এটা তো আমরা আগেই দেখিয়েছি। তাহলে দুটো রেজিস্ট্যান্সের মধ্যে ফ্লো করছে, একটা ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অফ দ্য ডায়োড যার মান হচ্ছে কত RF, এবং একটা লোড রেজিস্ট্যান্স তার মান হচ্ছে কত, ক্যাপিটাল RL। এবার যখন একটা কারেন্ট এসি মানে অল্টারনেটিং কারেন্ট যখন একটা রেজিস্ট্যান্সের মধ্যে ফ্লো করে কতটা পাওয়ার উৎপন্ন হয়, পাওয়ার লস কতটা হয়, আইআরএমএস স্কোয়ার, আই স্কোয়ার আর লস, তোমরা শুনেছো তো আই স্কোয়ার আর লস, এটা তো জানো, তাহলে বা এটাও জানো, অথবা আমরা এটাও করতে পারি, এই পদ্ধতিতেও আমরা পাওয়ার ক্যালকুলেট করতে পারি, অথবা আমরা আরেকটা পদ্ধতিও জানি, সেটা হচ্ছে কত, VRMS ইন্টু IRMS, সেটা করলেও আমরা কিন্তু পাওয়ারের ভ্যালু পেয়ে যাব, VRMS এর সঙ্গে আমরা IRMS গুণ করেও পেতে পারি। তাহলে আমরা সেকেন্ড মেথডটাই নিচ্ছি, VRMS এর সঙ্গে IRMS গুণ করব। IRMS অলরেডি আমাদের ক্যালকুলেটেড, IRMS এর মান কত, IM/2, IM/2 এটা হচ্ছে আমাদের IRMS এর মান, কিন্তু VRMS টা আমরা জানি না, তাহলে VRMS কিসের জন্য হচ্ছে, VRMS টা অ্যাকচুয়ালি এই যে ডায়োড এবং রেজিস্ট্যান্স তাদের মধ্যে যতটা পাওয়ার ফ্লো হচ্ছে সেটাকেই আমরা হিসাব করলে পেয়ে যাব। আমি আরেকবার ছবিটা ক্লিয়ারলি আঁকি, না হলে বুঝতে এখানে অসুবিধা হবে। দেখো এখানে আমার কারেন্টের মান কত, এখানে আমার কারেন্টের মান হচ্ছে IRMS। এবার এই IRMS কার কার মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, ডায়োডের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, যার রেজিস্ট্যান্সের মান কত, ছোট হাতের RF, এবং এর মান কত, রেজিস্ট্যান্সের মান কত, RL, ঠিক আছে। এবারে আমরা বার করতে চাই এই এই যে পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটোর মধ্যে VRMS এর মানটা কত, RMS ভোল্টেজের মানটা কত হবে। তাহলে VRMS যদি আমরা ক্যালকুলেট করতে চাই, আমরা কার্চফসের যে ভোল্টেজ ল সেখান থেকে আমরা কি বলতে পারি, VRMS ইকুয়াল টু এই IRMS মাল্টিপ্লাইড বাই RF প্লাস RL, এটা বলতে পারি কিনা, VRMS ইকুয়াল টু আমরা বলতে পারি যে IRMS কার্চফসের সূত্র অনুযায়ী, ভোল্টেজ সূত্র অনুযায়ী IRMS ইন্টু কত, RF প্লাস
আর এল, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, এই পদ্ধতিতে আমরা কিসের ভ্যালু পেয়ে যাব? এই পদ্ধতিতে আমরা ভিআরএমএস এর ভ্যালুটা পেয়ে যাব। আইআরএমএস আমরা অলরেডি পেয়ে গেছি। এবার এই দুটো জিনিসকে নিয়ে আমরা গুণ করে দেবো। গুণ করে দিলে আমরা কি পাবো? ভিআরএমএস ইন্টু আইআরএমএস মানেই হচ্ছে আমাদের পাওয়ার পেয়ে যাব। কতটা এসি পাওয়ার আমরা ইনপুটে দিয়েছি, এই যে ট্রান্সফরমারের সেকেন্ডারি, এখানে কতটা পাওয়ার আমরা ইনপুট হিসাবে দিচ্ছি সেটার হিসাব আমরা কিভাবে পাবো? ভিআরএমএস গণিত আইআরএমএস। সেটা করে আমরা কত পাচ্ছি? আই এম স্কোয়ার বাই 4 মাল্টিপ্লাইড বাই আর এল প্লাস আর এফ। এটা হয়ে গেল আমাদের এসি পাওয়ার। অলরেডি আমরা ডিসি পাওয়ার ক্যালকুলেট করে রেখেছি। ডিসি পাওয়ার আমরা কত হিসাব করেছিলাম? আই এম স্কোয়ার বাই পাই স্কোয়ার ইন্টু আর এল। ঠিক আছে, এবার আমরা এফিসিয়েন্সি বার করতে চাই। খুব সহজ, এফিসিয়েন্সি এটাকে বলা হবে রেকটিফিকেশন এফিসিয়েন্সি। ঠিক আছে, রেকটিফিকেশন এফিসিয়েন্সি অফ দ্য ডায়োড অথবা রেকটিফিকেশন এফিসিয়েন্সি অফ দ্য রেকটিফায়ারও বলা যেতে পারে। এটা কত? পিডিসি বাই পিএসি, কতটা আউটপুট বাই কতটা ইনপুট। তাহলে আই এম স্কোয়ার বাই পাই স্কোয়ার ইন্টু আর এল বাই আই এম স্কোয়ার বাই 4 ইন্টু আর এল প্লাস আর এফ, মানে হচ্ছে কত? 4 বাই পাই স্কোয়ার ইন্টু 1 বাই 1 প্লাস আর এফ বাই আর এল। সিম্পলিফাই করে এরকম লেখা যাবে। এবং যেহেতু আমরা জানি যে এই যে আরএফ, আরএফ মানে কি? ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অফ দ্য ডায়োড। এবার এই যে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অফ দ্য ডায়োড, এটা কিন্তু খুবই স্মল হয়, খুব নেগলিজিবল হয় ইন কম্পারিজন টু এই ক্যাপিটাল আরএল। ক্যাপিটাল আরএল এর তুলনায় এই আরএফ এর মানটা খুবই ছোট। তার মানে আমরা ওটাকে, এই পার্টটাকে আমরা জিরো ধরে নিতে পারি। ঠিক আছে, তখন এফিসিয়েন্সিটা কত হয়ে যাবে? এই পার্টটা যদি জিরো হয়ে যায় তাহলে 4 বাই পাই স্কোয়ার ইন্টু 1 বাই 1 হয়ে যাবে, তার মানে 4 বাই পাই স্কোয়ার। এবং এটার ভ্যালু আসছে কত? 0.4053। এবং এটাকে যদি আমরা পার্সেন্টেজে লিখি তাহলে 40.53%। এটা হবে আমাদের রেকটিফিকেশন এফিসিয়েন্সি। ঠিক আছে, হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে এটাই হবে আমাদের রেকটিফিকেশন এফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখছি। পরের দিন আরো যে বিভিন্ন ফ্যাক্টর গুলো আছে সেইগুলো সম্পর্কে পড়ানো হবে, যেমন হচ্ছে রিপেল ফ্যাক্টর, রিপেল ফ্রিকোয়েন্সি, পিক ইনভার্স ভোল্টেজ। ঠিক আছে, হাফ ওয়েভ রেকটিফায়ারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলোও পড়ানো হবে। তারপরে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারের দিকে যাব। স্যার পিডিএফটা দিয়ে দেবেন স্যার আজকে? হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো। স্যার বলছি আগের দিনের ক্লাসটা আমি করতে পারিনি, ইউটিউবে দেখলাম, কিন্তু স্যার পিডিএফটা কোথায় পাবো? পিডিএফটা দেখবে ওই ওয়েবসাইটে আপলোড করা আছে। ওয়েবসাইট